আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান প্রধানমন্ত্রী। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পরামর্শ। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য এখনো সুসংহত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতার সুযোগ নেই, সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। 24-এর এই দিনে সব শ্রেণী পেশার মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্রদের কণ্ঠে উচ্চারিত হয় সরকার পতনের এক দফা। এবং অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত, অভিযান চলমান রাখার ঘোষণা জেলা প্রশাসকের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা এবং নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, সবাই মিলে সচেতনভাবে কাজ করলে আবর্জনা মুক্ত সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিতে প্রাণ, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিষয়টি অন্যতম অগ্রাধিকার বা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সে লক্ষ্যে সরকার গঠনের পর থেকেই আগামী 5 বছরের মধ্যে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ, কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সোমবার নিজ ভেরিফাইড পেজে দেয়া ভিডিও বার্তায় আবারও আশপাশের পরিবেশ সুন্দর পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে। আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। 4.5 মিনিটের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানান। বলেন, চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। বক্তব্য নয়, দেশের প্রতিটি মানুষের সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতার মতো করে দেয়া ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা,
ঢাকা। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি মারছে। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, দেশের বেশ কয়েকটি স্থানে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এতে উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলে কাজ করছে বাংলাদেশে নিযুক্ত ল ফার্ম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘটনাবহুল আগস্টেই আবারও কঠিন অবস্থার মুখোমুখি হয় আওয়ামী লীগ। 2004 সালের 5 আগস্ট পতন ঘটে চরম বিতর্কিত সরকারের। ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ, শুরু হয় নতুন রাজনৈতিক অভিযাত্রা। 5 আগস্ট ঘোষণা করা হয় গণ অভ্যুত্থান দিবস, কিন্তু দিনটিকে ষড়যন্ত্র দিবস মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ দলটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছে, তবে একে পাত্তা দিচ্ছে না সরকার। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। মেট্রো রেলের নিচে কয়েকদিনের ব্যবধানে মতিঝিল, মিরপুর, ফার্মগেট থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। হঠাৎ করে এমন কর্মকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এর সাথে উগ্রবাদীদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেইভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার কথা বললেও সেখানে জামিন পেয়েছেন তিনি। কিভাবে এটা হলো এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন, তবে তার জামিন বাতিলে কাজ করছে সরকার নিযুক্ত ল ফার্ম। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের পরে জানাবো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীতে চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, এই সফর শুধু অর্থনীতি নয়, কূটনীতি, যোগাযোগ, বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। Bangladesh-China relations, what could it be or what could be in it for Bangladesh? To advance economic growth and trade, bigger markets, potentially going and negotiating on zero tariff agreements, supply chain moves where China is now graduating out of manufacturing lines, the most advanced technology areas. We can pick up some of those manufacturing lines. রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। রিটকারীর আইনজীবী জানান, বর্তমানে সংক্রামক ব্যাধি হাসপাতালের নামে 32 একর জমি বরাদ্দ আছে। এর মধ্যে প্রায় 8 একর জমির ওপর 7 তলা বিশিষ্ট হাসপাতালের মূল ভবন, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে। এছাড়া ওই জমির উপর অন্যান্য সরকারি স্থাপনা ও আবাসিক বিভিন্ন ভবন রয়েছে। অবশিষ্ট খালি জমিতে বহিরাগতরা কাঁচা পাকা ঘরবাড়ি, দোকানপাট, কাঁচা বাজার, বরফ কল, রিকশা, অটো গ্যারেজ সহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন।
দেশের ছাত্র জনতা সেদিন মিলেছিল এক বিন্দুতে কেন্দ্রীয় শহীদ মিনারে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন মুহূর্তেই রূপ নেয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য বিপ্লবে। বলছি 2024 সালের 3রা আগস্টের কথা। সব শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সেদিন জড়ো হয় সেখানে। বিশাল জনসমুদ্রের ছাত্রদের কণ্ঠে 9 দফা দাবির পরিসমাপ্তি ঘটিয়ে উচ্চারিত হয় চূড়ান্ত ও ঐতিহাসিক সরকার পতনের 1 দফা। জুলাই আন্দোলনে স্মৃতিময় দিনটির কথা তুলে ধরছেন ইমদাদুল্লাহ বাবু। 2024 সালের 3 আগস্ট শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ক্ষণে ক্ষণে বদলে যাওয়া উত্তাল জনস্রোত যেন বলছিল ইতিহাস এবার আর পেছনে ফিরে তাকাবে না। ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমিক এবং রিকশাচালক সহ সমাজের সর্বস্তরের মানুষের এই মহামিলন পাল্টে দিয়েছিল রাজনীতির সব হিসেব নিকেশ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় জাতির কাছে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সহিংসতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীলদের পদত্যাগ সহ আগেই 9 দফা ঘোষণা করেছিল বিক্ষুব্ধ ছাত্র সমাজ। কিন্তু লাশের ওপর রাজনীতি টিকিয়ে রাখতে চাওয়া সরকার তখন পাতে আলোচনার ফাঁদ। তবে ছাত্র জনতা সেই ফাঁদে পা না দিয়ে জড়ো হয় শহীদ মিনারে। বৈরী আবহাওয়া, গ্রেফতার আতঙ্ক আর সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিশ্রুতি রাখতে একে একে সেখানে হাজির হন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আসিফ মাহমুদরা। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 9 দফা দাবি থেকে ঘোষণা করেন সরকার পতনের 1 দফা। আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। মহাসমাবেশ তখন প্রকম্পিত, লাখো কণ্ঠে উচ্চারিত বজ্র স্লোগানে। এরই মধ্যে ঘোষণা আসলো পরদিন 4 আগস্ট থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। বিশ্লেষকদের মতে সেদিনই দেশের রাজনীতি ছোঁয় এক ঐতিহাসিক মাইল ফলক। তরুণরা যতটুকু পেরেছে তারা ততটুকু সামনে অগ্রসর করিয়ে দিয়েছে। এই ঐতিহাসিক বাস্তবতাটুকু আমাদেরকে নতমস্তকে স্বীকার করতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে, এই যে প্রত্যেকটা মাইল ফলক অতিক্রম করেছে 5 আগস্টে আমাদের যে মূল বিজয়টা এসেছে, সেটা আমাদের জন্য সারা জীবন আমরা সেটাকে স্মরণে রাখবো। ওই দিনই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল 17 বছরের স্বৈর শাসনের ক্ষমতার দম্ভ। যেহেতু ওরা প্র্যাকটিক্যালি অনেকের সঙ্গে যুক্ত, তখন তো পরিস্থিতি ভিন্ন রকম। আমরা সকলে একত্র হতে পারছি না বা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা হচ্ছে না, ফলে ওরা যেভাবে ঘোষণাটা দিয়েছে এটা ডেফিনেটলি সঠিক। আমরা তখনই বুঝতে পারছি যে পুলিশের মনোবল ভেঙে পড়েছে এবং পুলিশদের মধ্যে এক ধরনের ভয়, ভীতি এবং পলায়নের একটা অবস্থা তৈরি হয়েছে। খবরাখবরগুলো যতই পাচ্ছিলাম ততই আমরা বুঝতে পেরেছি যে ইনশাআল্লাহ বিজয় খুবই সন্নিকটে। ঐতিহাসিক 3 আগস্টের পর যেন সহজ হয়ে যায় সব সমীকরণ। তখন অপেক্ষাটা শুধুই পতন আর মুক্তির। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিরোধী দল ফ্যাসিস্ট হাসিনার মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শুধু বিরোধিতা করে সরকারকে রাষ্ট্র গঠনে বাধা দিয়ে একটি মহল সমালোচনার নামে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি। এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বিএনপি সরকার বাস্তবায়ন করতে চায়। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতীয় সংসদকে গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দল রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যেতে চাইছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনুকূল নয়। এছাড়া জুলাই শহীদদের স্মরণকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব।
কিন্তু যদি জনগণের কাছে প্রমাণ হয় কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই সনদের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, করে দেখেন, তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন? সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিরোধী দল আলোচনায় না বসে শুধু সমালোচনার রাজনীতি করছে। সংঘাতের পথ পরিহার করে রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে? অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী বলেন, মিডিয়ার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বেশিরভাগ মিডিয়াগুলিতে আমরা তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে গ্যাস সংকটে অনেক বাসাবাড়িতে বেশিরভাগ সময়ই চুলা জ্বলছে না। একই অবস্থা বন্দরনগরী শিল্প কারখানাগুলোতেও, ফলে কমেছে উৎপাদন। অন্যদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনও কমেছে, বেড়েছে লোডশেডিং। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে জনজীবন, পরিবহন, শিল্প ও ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সংকট চলছে। রাত থেকে 11টা পর্যন্ত বসে রয়েছে আনাখানা স্যার, মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমন ভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এইভাবে কঠোরভাবে এই জিনিসটা হয় নাই, কিন্তু গতকালকে থেকে আজকের এই পর্যন্ত এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। যারা গ্যাসের জন্য আসছে ভুক্তভোগী, আমরা সবাই জানতে চাই এই সমস্যা আদৌ কি শেষ হবে কিনা। কয়েকদিনের টানা গ্যাস সংকটের কারণে নরসিংদীতে পরিবহন, বাসাবাড়ি সহ গ্যাস চালিত কলকারখানাগুলোতে বিরূপ প্রভাব পড়েছে। ফলে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবনে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে গ্যাস চালিত পরিবহন চালকরা। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এরপর সিরিয়াল পেলেও গ্যাসের চাপ না থাকায় হতাশ চালক ও মালিকরা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকা সহ নরসিংদী ও অন্যান্য এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 2.5 ঘন্টা পরে নজেলের কাছে আইছি, নজেলের কাছে আসার পরে মনে করেন খালি বোতল গ্যাস গেছে 105 টাকা, যে জায়গা যাওয়ার কথা 300-250 সারাদিনের মধ্যে 3-4 বার গ্যাস লোন লাগে। গাড়ি চালামু কি আর গ্যাস লোমু কি বাইক নিয়ে আমি কি কিলো বুঝি না। গ্যাসের যে সংকট, আমার ফ্যামিলি বাবা ছেলে চলার কোনো রাস্তা নাই, খুব সমস্যা আছি আমরা। দর্শক, সারা দেশের মতো রাজধানীতে চলছে গ্যাস সংকট। এ বিষয়ে খবর রাখছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, গ্যাস সংকট কবে নাগাদ কাটতে পারে এবং চালকরা এ বিষয়ে কি বলছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আছি মহাখালীর একটি ফিলিং স্টেশনে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আসলে অনেক সিরিয়াল। সকাল থেকে কিন্তু এখানে সিএনজি চালক থেকে শুরু করে প্রাইভেট কার যারা চালকরা আছেন তারা কিন্তু এখানে লম্বা সময় সিরিয়াল দিয়ে তাদের গ্যাস সংগ্রহ করছেন। আর তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তাদের এখন ভোগান্তি কিন্তু আসলে চরম পর্যায়ে রয়েছে। ভোর থেকে সিরিয়াল দিলে দেখা যায় 4-5 ঘন্টা পরে তারা তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে, তবে সেটির চাপও কম থাকায় তারা তাদের যে চাহিদা সেই চাহিদা মতো
কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আসলে যারা রাইড শেয়ারিং করেন বিভিন্ন প্ল্যাটফর্মে, উবার কিংবা পাঠাওতে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যারা সিএনজি চালক রয়েছে তারা কিন্তু বেশি ভোগান্তিতে। তারা আমাদেরকে জানিয়েছেন দিনের বেশিরভাগ সময় ফিলিং স্টেশনে কাটাতে হয় তাদের, যার ফলে তারা কিন্তু তাদের যে এই রোজগার সেটা কিন্তু তারা করতে পারছে না। এই মুহূর্তে একজন সিএনজি চালকের সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের ভোগান্তি কেমন হচ্ছে, কতক্ষণ সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে? কঠিন আঙ্কেল, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত লাগে সোনার বাংলাদেশে গ্যাস নিতে। তাও গ্যাসের চাপ এখন কেমন পাচ্ছেন? না, ওই কোনো রকমই কিছু হয় নাই, কোনো রকম কিচ্ছু হয় নাই। আমাদের চাপ সৃষ্টি, আমাদের উপর অনেক গ্যাসের চাপ, আমরা গ্যাস পাচ্ছি না। এই যে সিরিয়াল লাগা আছে রেল গেট থেকে এ পর্যন্ত মনে হয় 1-1.5 ঘন্টা চলে গেল, গ্যাস পাচ্ছি না। কারণটা কি? আমাদের বাংলাদেশে হয়েছেটা কি? কি সমস্যা কোন জায়গায়? যারা দেশ পরিচালনা করে এরা কি খায় আর ঘুমায়? যেমনটা শুনলেন, আসলে যারা কিন্তু সিএনজি চালক রয়েছে তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে। তারা আমাদেরকে বলছে 4-5 ঘন্টা সিরিয়াল দিয়ে নজেলের কাছে আসলে দেখা যাচ্ছে কি গ্যাস ফুরিয়ে যাচ্ছে, গ্যাসের চাপ কম আছে। এছাড়াও আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাসের চাপ কম থাকার ফলেই কিন্তু আসলে এই ভোগান্তিটা সৃষ্টি হয়েছে। আমরা তিতাসের সাথে কথা বলেছি, পেট্রো বাংলার সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাস সংকট নিরসনে আসলে তারা কাজ করছে, অচিরেই এই গ্যাস সংকট দূর হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি সমস্যা যেটি রয়েছে, বাসাবাড়িতেও কিন্তু আসলে গ্যাস চরম সংকটে, যার ফলে কিন্তু সাধারণ মানুষরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদেরকে জানিয়েছেন যারা সিএনজি চালকরা আছে তারা বিপাকে পড়লেও যাত্রীরাও কিন্তু আসলে বিপাকে পড়েছে। অনেক সিএনজি আলা এই গ্যাস সংকটের কারণে কিন্তু ভাড়া বৃদ্ধিরও একটা অভিযোগ রয়েছে, তারা আমাদেরকে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি শান্ত, আপনাকে ধন্যবাদ। রাজধানী ঢাকায় গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শান্ত। গাজীপুরে কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে পরপর জেলা প্রশাসক, ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শন করেন। অনেকগুলো অনিয়মের বিষয় পেয়েছি, যেটা মনে হয়েছে যে আসলে এগুলো থাকা উচিত না আর কি। ওদের কাছে কনফিউজ চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি, তারা উত্তর দিতে পারেনি। তখন বললাম যে না ঠিক আছে, তাহলে এদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হোক। 4 জনকে, মানে অফিসে ওই 4 জনই স্টাফ আছে, তাদের সবাইকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে আসছি। এই ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে বলেও জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জলসেরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট সমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার বৃন্দ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার, কমান্ডিং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। আমাদের এডুকেশনটা 2 এক্সট্রিমে, 2 দিকে। তো আই ওয়ান্টেড এ ফিউশন, ইসলামিক এডুকেশন এবং মডার্ন এডুকেশনের একটা ফিউশন। যত ধরনের অপকর্ম সমাজের মধ্যে এটা দানা বেঁধেছে, এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। সিলেট বিভাগে নতুন করে 28 জন হাম রোগী শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 116 জনে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 16 বছর ধরে যমজ 2 প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়েই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে যশোরের শার্শা উপজেলার তাসলিমা মিলন দম্পতি।
সন্তানদের জন্য নেই কোনো হুইল চেয়ার, নেই নিজেদের স্থায়ী বসতঘরও। এমন পরিস্থিতিতে সন্তানের চিকিৎসা, বিশেষ পরিচর্যা কিংবা চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা অসম্ভব হয়ে উঠেছে। অর্থের অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছেন না অসহায় পরিবারটি। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। যশোর শার্শা উপজেলা কাইবা ইউনিয়নের একটি জরাজীর্ণ দোতলা টালি ঘরে বসবাস করেন দিনমজুর শরীফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। তাদের দুই যমজ ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি জন্মের পর থেকেই প্রতিবন্ধী। বর্তমানে তাদের বয়স 16 বছর পার হয়ে 17 বছর হলেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতে পারেন না এবং নিজেদের দৈনন্দিন কাজও নিজেরাও করতে সক্ষম নয়। আমার দিন মজুর খাওয়ার বাবা নাই আর ভিটা বাড়িও নাই, লোকের কাছে ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছে। ওদের সব সময় ওরা এটা নেব ওটা নেব খুব বায়না করে, যদি না দেওয়া হয় সারাদিন কান্নাকাটি করে। এ যেন কেবল একটি পরিবারের গল্পই নয়, এটি একজন অসহায় বাবা মায়ের অবিরাম সংগ্রাম, সীমাহীন কষ্ট আর বুক ভরা দীর্ঘশ্বাসের গল্প। দিন মজুরি কাজ করে সংসার চালান শরীফুজ্জামান। দুই ছেলে চিকিৎসা ব্যয়ভার বহন করা তো দূরের কথা, নিয়মিত দুবেলা অন্ন জোগান করাও অসম্ভব হয়ে পড়েছে। খুব গরিব মানুষ, ওর দিন আনা দিন খাওয়া, কোনো কয়েকদিন কাজ যদি না করে তা বাচ্চাদের খাওয়া হয়। সরকার যদি তাকে একটু সাহায্য অনুভূতি করে সে একটু সুস্থতা হবে। সরকার, সমাজসেবী সংগঠন, জনপ্রতিনিধি ও বিত্তবানরা এগিয়ে এলে উন্নত চিকিৎসা এবং একটি নিরাপদ বসতঘরের ব্যবস্থা করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইট ভাটায় কাঠ পোড়ানো দ্রুত বন্ধ না হলে স্থানীয় প্রশাসকদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সহনশীল টেকসই নগর গঠনের করণীয় বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, জলাবদ্ধতা ও দূষণ কমাতে অভিযান কিংবা মামলা করেও পলিথিন ব্যবহার রোধ করা যাচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ সময় জলবায়ু অভিবাসনকে জাতীয় ও স্থানীয় নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান আলোচক ও পরিবেশবিদরা। কিন্তু গত মাস থেকে অভিযান শুরু করেছি, প্রায় 50 টনের মতো আমরা গত কয়েক মাসে উদ্ধার করেছি। আমরা 100-র উপরে অভিযান চালিয়েছি এবং 200 থেকে উপরে মামলা হয়েছে, জরিমানা আদায় হয়েছে প্রায় 19 কোটি টাকার মতো। কিছুদিন আগে ইট ভাটা মালিকদের সাথে বসছিলাম, আমরা ব্লক যারা বানায় তাদের সাথে বসছিলাম। আমাদের ইট ভাটার ব্যাপারে আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি। আমি 8 জন বিভাগীয় কমিশনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি যে কোথাও যদি আমরা পাই যে একটা ইট ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে, ওই ডিসি সাহেব, ইউনো সাহেব বা পরিবেশের যিনি ডিডি বা ডাইরেক্টর থাকবেন তাকে জবাবদিহি করতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পূর্বাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এতে অন্তত 60,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে অন্তত 600 ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দাবানলের আগুনে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও তার আশপাশে প্রায় 8.2 বর্গমাইল এলাকা পুড়ে গেছে। এদিকে স্পোকেন ছাড়াও পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনে প্রায় 525 বর্গমাইল তৃণভূমি জুড়ে ছড়িয়ে পড়া দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুলডোজার ও হেলিকপ্টার দিয়ে টানা 10ম দিনের মতো অভিযান চলছে। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, আজ থেকে এই আলোচনা শুরু হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী দিয়ে
নিয়ে একটি সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণ নিয়েও সমঝোতা হবে বলে আশা করছেন তিনি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। খেলার খবর। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ সামলাতে ডারউইনের সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দীর্ঘ 23 বছর পর অজিদের মাটিতে টেস্ট খেলতে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। বাড়তি গতি সামলাতে নেটে নিবিড় অনুশীলন করেন ব্যাটসম্যানরা। মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে 6 থেকে 8 আগস্ট ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একই মাঠে 13 থেকে 17 আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। পরবর্তীতে ম্যাকাইয়ে 22 থেকে 26 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে চমক দেখিয়েছে লিডস ইউনাইটেড। শিকাগোতে 2 গোলে পিছিয়ে থেকে লিভারপুলকে 4-2 গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন সাবেক এভারটন স্ট্রাইকার ডমিনিক ক্যালভার্ট-লুইন। প্রথমার্ধে লুক চেম্বার্স ও ফ্লোরিয়ান ভার্টিজের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতির পর জ্বলে ওঠেন ক্যালভার্ট-লুইন। এছাড়া গোল করেন ব্র্যান্ডন অ্যারনসন ও শন লংস্টাফ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার পরামর্শ। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক ঐক্য এখনও সুসংহত হয়নি, জানালেন তথ্যমন্ত্রী। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতার সুযোগ নেই সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। 24-এর এদিনে সব শ্রেণী পেশার মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্রদের কণ্ঠে উচ্চারিত হয় সরকার পতনের এক দফা। এবং অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা কর্মচারী সাময়িক বরখাস্ত। অভিযান চলমান রাখার ঘোষণা জেলা প্রশাসকের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।